Hello student, welcome to my YouTube channel Himatis Physics Tutorial। আজ ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স পড়াবো। তো ফিজিক্যাল সায়েন্সে আমি তোমাদের এর আগে যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে আলোর প্রতিসরণ পড়িয়েছিলাম। প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের বিভিন্ন ফেনোমেনন, সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের কী হয়েছিল সেগুলিও দেখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের এরই কন্টিনিউয়েশন করাবো। এটা আমার 4th লেকচার অন লাইট। তো এই 4th লেকচারে আমি তোমাদের প্রিজম পড়াবো এবং লেন্সের প্রকারভেদ, অভিসারী লেন্স এবং অপসারী লেন্স কি এই পর্যন্ত পড়াবো। তাহলে দেরি কেন, চলো শুরু করা যাক। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। তাহলে দেরি না করে আজকের পড়া শুরু করা যাক। আলোর আমরা প্রতিসরণ পড়ছিলাম, তা আজকে আমরা প্রতিসরণের প্রিজমের অংশ নিয়ে পড়ব। প্রিজম, তা আমরা আজকে প্রিজম নিয়ে পড়ব। অ্যাট ফার্স্ট প্রিজম বিষয়টা কি? দেখো, আমরা আলোর প্রতিসরণ পড়েছি, সেখানে কি দেখেছি না, একটা সমসত্ব মাধ্যম থেকে আরেকটা সমসত্ব মাধ্যমে যখন আলো প্রবেশ করছে তখন আলোর গতিপথ পরিবর্তিত হয়ে যাচ্ছে আলোর বেগের যেহেতু পরিবর্তন হচ্ছে তার জন্য, এবং গতিপথ পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে আলো। এই ঘটনাটাকে আমরা বলেছিলাম প্রতিসরণ। এবং তারপর প্যারালাল স্ল্যাব, কাচের স্ল্যাব বা সমান্তরাল কাচের ফলকের ক্ষেত্রে আলোর প্রতিসরণ কীরকম হয়েছিল সেটাও দেখেছিলাম। তারই একটা প্রয়োগ আজকে প্রিজমের ক্ষেত্রে আমরা দেখব। দ্যাট ফার্স্ট প্রিজম কি? প্রিজম হলো সমতল দুটো প্রতিসারক মাধ্যম, স্বচ্ছ প্রতিসারক মাধ্যম দ্বারা আবদ্ধ একটি 5 তল বিশিষ্ট একটা অংশ বা একটা ব্যবস্থা, যার মধ্যে থেকে যে প্রতিসারক তল দুটো সমতল তাদের মধ্যে দিয়ে আলো প্রতিসৃত হবে। তো দেখো, ছবিতে যদি দেখাই ছবিটা কীরকম হবে দেখো। দেখো, এটা নামকরণ করি। ফার্স্ট সাপোজ এ, বি, সি, ডি, ই আর এটা এফ। এখানে দেখো দুটো সমতল রয়েছে। সমতল দুটো কোনটা না, দেখো এ, বি, এফ, ই ও আরেকটা সমতল দেখো এ, সি, ডি, ই। এই যে দুটো সমতল আছে এখানে একটা কোণ করে রয়েছে। এই দুটো সমতল, এই সমতলদ্বয় হলো প্রতিসারক তল। এটা একটা স্বচ্ছ মাধ্যম। তা আমরা স্বচ্ছ মাধ্যম হিসেবে সবচেয়ে বেশি যেটা ইউজ করি প্রিজম হিসেবে সেটা হচ্ছে কাঁচ। এখানে এই জায়গায় দেখো একটা ঘষা তল আছে। এই যে শেডেড রিজিয়নটা আছে বা তলটা আছে, এই শেডেড তলটাকে বলা হয় বেস বা ভূমি। তাহলে দেখো বি, সি, ডি, এফ তলটি বেস বা ভূমি, বোঝা গেল? এই তলটা সাধারণত ঘষা হয়। ঘষা কাচের তৈরি হলে কি হয়, এখান থেকে কোনো আলোকরশ্মি প্রতিসৃত হতে পারে না। এই অংশ থেকে কোনো আলোকরশ্মি প্রতিসৃত হয় না।
বোঝা গেল? দেখো আরও দুটো ত্রিভুজাকৃতি তল আছে। এই ত্রিভুজাকৃতি তলগুলি কোনগুলি? ত্রিভুজাকৃতি তলটা হচ্ছে দেখো এবিসি ও ইএফডি তল দুটি ত্রিভুজাকৃতি। বোঝা গেল এইটুখানি? তো এই যে অংশটা আছে এটা হচ্ছে একটা প্রিজম। তা আমরা আজকে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ দেখব। এখানে কতগুলি সংজ্ঞা আসে দেখো। ফার্স্ট হচ্ছে প্রতিসারক তল, আমরা দেখলাম কোনটা, এবি এফই এবং এসি ডিই। এই যে তল দুটো আছে এই তল দুটো থেকে আলোক রশ্মি প্রতিসৃত হয়। দেখো এই যে রশ্মিটা আছে, যে রশ্মি বলছি, এই যে অংশটা আছে এই রেখাটি হলো প্রান্ত রেখা। বোঝা গেল? বেস বা ভূমি কোন অংশটা সেটাও বলেছি। এই প্রান্ত রেখার সাথে এই যে ত্রিভুজাকৃতি তল দুটো আছে এরা কিন্তু সমকোণে থাকবে। তার মানে কি এই রেখাটার উপরে এই দুজনে লম্ব হিসাবে থাকবে। এবার এখানে দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, অর্থাৎ এ বি এফই এবং এ সি ডিই এই দুটো তল পরস্পরের মধ্যে একটা কোণ তৈরি করেছে। এই যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রিজম বা প্রিজমের কোণ। তাহলে এ বি এফই ও এসি ডিই তল দুটি যে কোণে আনত থাকে তাকে বলে প্রিজমের কোণ। তাহলে প্রিজমের কোণ কাকে বলে বোঝা গেল। বেস বা ভূমি কি, প্রতিসারক তল কি, সেগুলি সব বোঝা গেছে। এই প্রিজমের কোণ হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, আমরা দেখব যে এটা আমাদের গণনায় কাজে লাগবে। এবার দেখো এই যে প্রিজমটা আছে, প্রিজমের একটা ত্রিভুজাকৃতি অংশ, অর্থাৎ এই রকম এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা কেটে নেব, এটাকে বলা হবে প্রধান ছেদ। তাহলে প্রিজমের প্রধান ছেদ, ধরো এটা এবিসি দিয়েছি, যদিও ইএফ ডিইএফ দিয়েছি, ধরো জি এইচ আই। তাহলে যে পাতলা অংশটাকে আমরা কেটে নিচ্ছি, প্রিজমের পাতলা অংশ, এক্ষেত্রে কোনটা বললাম, জি এইচ আই, একে বলে প্রিজমের প্রধান ছেদ। বোঝা গেল? এই পাতলা অংশ যেটা জি এইচ আই আছে, জি এইচ আই, তাকে বলবো প্রিজমের প্রধান ছেদ। তা আমরা একটা পাতলা অংশ নিচ্ছি প্রিজমের, অর্থাৎ প্রধান ছেদ নিয়ে তার ভেতর থেকে আলোক রশ্মি কীভাবে প্রতিসৃত হচ্ছে আমরা সেটা দেখব। প্রধান ছেদ হতে আলোর প্রতিসরণ। ওকে, তো ধরলাম এটা হচ্ছে প্রিজমের একটা প্রধান ছেদ, এ বি সি নামকরণ করলাম, যেখানে বিসি হচ্ছে ভূমি, এবি ও এসি তল দুটি প্রিজমের প্রধান ছেদ। অ্যাঙ্গেল এ যেটা আছে, অ্যাঙ্গেল এ, বা শুধু অ্যাঙ্গেল চিহ্ন না দিয়ে শুধু এ দিয়েও আমরা একে লিখতে পারি, এ হলো তোমার অ্যাঙ্গেল অফ প্রিজম বা প্রিজমের কোণ। তো দেখো আলোক রশ্মি এই জায়গায় কীভাবে পড়বে এবং কীভাবে প্রতিসৃত হবে। ধরো একটা আলোক রশ্মি এইভাবে আসলো, আসার পরে
এই যে আমরা প্রিজম হিসেবে যে অংশটাকে ব্যবহার করছি সেটা একটা ঘন মাধ্যম। পাশের যে বায়ু মাধ্যমে আছে, আমরা জেনারেলি বায়ু মাধ্যমে এই কাজটা করি, সেই বায়ু মাধ্যমের তুলনায় প্রিজমটা ঘন মাধ্যম। তাহলে ঘন মাধ্যমে আলোকরশ্মি যদি পরে এইভাবে আপতিত হয়, প্রবেশ করলে যে অভিলম্ব আছে অভিলম্বের দিকে বেঁকে যাবে। তো দেখো এটা হচ্ছে অভিলম্ব, মানে 90 ডিগ্রি করে রয়েছে এই এবি তলের ওপরে। তাহলে এই যে কোণটা হয়েছে অভিলম্বের সাথে, এই কোণটাকে আমরা বলবো প্রিজমের আপতন কোণ। প্রিজমের ক্ষেত্রে এই ক্ষেত্রে আলোকরশ্মির আপতন কোণ কত? I1। দেখো এটা এই বেঁকে গেল, বেঁকে গিয়ে এই প্রবেশ করলো। তাই দেখো এই জায়গাটায় যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটাকে R1 দিয়ে ডিনোট করলাম। তাহলে R1 এর মান কিন্তু তোমার I1 এর থেকে ছোট। এই যে কোণটা হয়েছে এটা হচ্ছে R1। ওকে, এবার এখানে যখন আপতিত হয়েছে আলোকরশ্মি, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, বাইরে বায়ু। এখানে তাহলে আবার অভিলম্ব টানলাম, তার মানে কি এটাও কিন্তু লম্ব। কোন তলের উপরে? না এসি তলের উপরে। তাহলে এখন দূরের দিকে সরে যাবে, এদিকে সরে গেল। এই যে কোণটা, এটাকে যদি R2 দিয়ে ডিনোট করি, এটাকে মনে করি I2। তাহলে দেখো R2 থেকে I2 কিন্তু বড় এক্ষেত্রে, যেহেতু ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। আরও একটা জিনিস দেখো, আলোকরশ্মি এইভাবে আপতিত হয়ে এর ভেতর থেকে গিয়ে যখন প্রতিষ্ঠিত হলো, এর বেস বা ভূমির দিকে বেঁকে গেল। এই ঘটনাটাই উল্টো হবে যদি এই যে প্রিজম হিসেবে যেটা ব্যবহৃত হচ্ছে তার যে মাধ্যম বা যেটা দিয়ে তৈরি, তার প্রতিসারাঙ্ক বাইরের মাধ্যমের থেকে যদি কম হয়, তাহলে বাইরের মাধ্যমটা ঘন, ভেতরের মাধ্যমটা যদি লঘু হয়, তাহলে কিন্তু উল্টো ঘটনা ঘটবে, আলোকরশ্মি দূরের দিকে সরে যাবে। বোঝা গেল? বা এবার আমরা বার করব আলোকরশ্মির চ্যুতি। আলোকরশ্মির চ্যুতি কার ক্ষেত্রে? না প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের সময়। তা এখানে আমি যদি ছবি এঁকে কাজটা করি, পরের পাতায় আমাকে আবার করতে হবে। তা চলো তাহলে পরের পাতাতেই একবারে করি কাজটা। দেখো ছবি আঁকবো। তাহলে এই হচ্ছে প্রধান ছেদ, প্রিজমের প্রধান ছেদ A B C। আলোকরশ্মি এইভাবে আসলো, এই জায়গায় এই 90 ডিগ্রি করে অভিলম্ব টানলাম, এই আলোকরশ্মি বেঁকে গেল, এখানে আবার অভিলম্ব টানলাম অর্থাৎ 90 ডিগ্রি করে, এবং এই দূরের দিকে বেঁকে গেল। এই যে আলোকরশ্মি যাচ্ছে, নামকরণ করলাম P, এটা Q, এই বিন্দুটা R, এটা ধরো S। তাহলে PQRS হচ্ছে আলোকরশ্মির গতিপথ। এখানে আপতন কোণ I1, এখানে R1, এখানে R2, এখানে I2। তাহলে চ্যুতি যদি বার করতে হয়, এই আপাতিত রশ্মি যাওয়ার কথা ছিল কোন দিকে? না এই যে ডটের রেখাটা আছে সেই বরাবর যাওয়ার কথা ছিল, না গিয়ে যাচ্ছে কোন দিকে? এদিকে। অর্থাৎ এই দুজনের আরএস পথে বেরিয়েছে। তাহলে এই দুজনের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটাই চ্যুতিকোণ। একে ডেল্টা দিয়ে ডিনোট করা হয়, আমরা জানি, এর আগেই করেছি। তা আমাকে এই ডেল্টার মান বার করতে হবে। ডেল্টার মান বার করতে হলে দেখো নামকরণ করছি, PQRS দিয়েছি, ধরে নাও এটা T, এটা ধরে নাও ইউ। ওকে, তাহলে এটা যদি টি আর ইউ হয়, এবার দেখো ডেল্টার ক্ষেত্রে ত্রিভুজ টি কিউ আর হতে পাই। তাহলে ডেল্টাটা দেখো ত্রিভুজের বহিস্থকোণ, আমরা জানি বহিস্থকোণ বিপরীত অন্তঃস্থকোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে দেখো এই যে বিপরীত কোণটা আছে, সুতরাং ডেল্টা ইকুয়াল টু অ্যাঙ্গেল টি কিউ আর প্লাস অ্যাঙ্গেল টি আর কিউ, টি কিউ আর প্লাস টি আর কিউ। বোঝা গেল? এখন ধরে নাও এটাকে 1 নম্বর দিলাম। এখন এই যে টি কিউ আর বা টি আর কিউ, এই অ্যাঙ্গেল দুটো বার করতে হবে। তো দেখো এই যে রেখাটা অর্থাৎ পি কিউ টি এবং এই অভিলম্ব পরস্পরকে কাট করেছে,
তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে আর এই টি কিউ ইউ পুরো অ্যাঙ্গেলটা বিপ্রতীপ কোণ, তাহলে বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে এই পুরোটা I1। তাহলে অ্যাঙ্গেল টি কিউ আর ইকুয়াল টু কত আসছে, পুরোটা যদি I1 হয় আর এইটুখানি R1, তাহলে শুধু এই ব্ল্যাকের অংশটা কত হবে, এটা I1 মাইনাস R1। আবার অ্যাঙ্গেল সিমিলারলি টি আর কিউ এটা কত হবে, এটা I2, এটা R2, তাহলে I2 মাইনাস R2। বোঝা গেল? তাহলে এই দুটোকে যদি 2 নম্বর দিই, আমি বলতে পারি 1 নম্বর ও 2 নম্বর হতে পাই। 1 আর 2 থেকে কি পাচ্ছি দেখো, এটা যদি বসিয়ে দিই, ডেল্টা ইকুয়াল টু I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, অর ডেল্টা ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন। নিশ্চয়ই বোঝা গেছে এইটুখানি। এবার দেখো, আমরা এই যে I1 I2 একদম বাইরে থেকে আছে, আমরা খুব সহজেই একে মাপতে পারবো। কিন্তু R1 R2 কার ভেতরে আছে, প্রিজমের ভেতরে আছে। তাহলে একে পরিমাপ করা খুব সহজ কথা নয়। তাহলে একে এমন কিছু একটা দিয়ে প্রকাশ করতে হবে যা আমরা বাইরে থেকেই মাপতে পারবো। তা দেখো, সেই অর্থে আমরা কি করছি, অ্যাঙ্গেল এ হচ্ছে এটা, দেখো এ কিউ ইউ আর একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, দেখেছো? এই যে চতুর্ভুজটা হয়েছে, চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হবে, আমরা এনে 360 ডিগ্রি। তাহলে দেখো, এখন এ কিউ ইউ আর এই চতুর্ভুজ হতে পাই। চতুর্ভুজ হতে কি পাচ্ছি না, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ কিউ ইউ প্লাস অ্যাঙ্গেল ইউ আর এ প্লাস অ্যাঙ্গেল কিউ ইউ আর ইকুয়াল টু কত, 360 ডিগ্রি। অর এখানে দেখো এ কিউ ইউ এবং ইউ আর এ এরা দুজনেই অভিলম্ব টানা হয়েছিল, মানে 90 ডিগ্রি। তাহলে এ কিউ ইউ এবং ইউ আর এর বদলে 90 বসিয়ে দিলাম। তাহলে এ প্লাস 90 প্লাস 90 প্লাস অ্যাঙ্গেল কিউ ইউ আর ইকুয়াল টু 360 ডিগ্রি। और অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল কিউ ইউ আর 180, এই জায়গা থেকে বাদ দিলে হচ্ছে 180 ডিগ্রি। এটাকে দিলাম 4 নম্বর সমীকরণ। আবার দেখো, এখানে আরেকটা ত্রিভুজ আছে কিউ ইউ আর, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণটা R1, এই কোণটা R2, আর এই অ্যাঙ্গেলটা কত, কিউ ইউ আর। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে দেখো, আমরা বলতে পারি আবার ত্রিভুজ কিউ ইউ আর হতে পাই। কিউ ইউ আর হতে পাই কি হচ্ছে, অ্যাঙ্গেল R1 প্লাস অ্যাঙ্গেল R2 প্লাস অ্যাঙ্গেল কত আছে দেখো, কিউ ইউ আর, ওকে, ইকুয়াল টু কত না 180 ডিগ্রি, 3টে কোণের সমষ্টি। তাহলে এটাকে যদি আমি 5 নম্বর ইকুয়েশন দিই, তাহলে দেখো ফ্রম 4 and 5, 4 আর 5 দেখো রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে লেফট হ্যান্ড সাইডও সমান হবে। তাহলে কী পাচ্ছি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল কিউ ইউ আর ইকুয়াল টু অ্যাঙ্গেল R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল কিউ ইউ আর। বোঝা গেল? দেখো উভয় পাশ থেকে কিউ ইউ আর কেটে যাচ্ছে, আর এ ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে কত, R1 প্লাস R2। এটাকে দিলাম 6 নম্বর সমীকরণ। তাহলে ফ্রম 3 আর ফ্রম 6 আমরা কি বলতে পারি, এই যে R1 প্লাস R2 আছে তার বদলে আমি এ বসিয়ে দিতে পারি, এটা। তাহলে লিখি ফ্রম 3 and 6 ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে এই হচ্ছে চ্যুতির মান। এখন দেখো I1 I2 তুমি বাইরে থেকে বার করতে পারবে, আর এটা তোমার যেহেতু প্রিজমের কোণ, তাহলে এটাও আমরা খুব সহজেই বার করতে পারবো। এই হচ্ছে প্রিজমের চ্যুতি। এই জায়গা থেকে বিভিন্ন প্রকার অঙ্ক তোমাকে দিতে পারে। ধরো আপাতন কোণ দিল, প্রতিসরণ কোণ দিল,
তোমাকে চ্যুতির পরিমাণ বলে দিল, এর ভ্যালু বার করতে বললো, বা এর ভ্যালু বলে দিলে চ্যুতির পরিমাণ বার করতে বললো। সেক্ষেত্রে তোমাকে যদি বলে একটা সমবাহু প্রিজম, তাহলে কি হবে, এর ভ্যালু 60 ডিগ্রি। তাছাড়া তোমাকে যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেল তোমাকে বলে দিতে পারে, তোমাকে সেটা বসিয়ে কাজটা করতে হবে। বোঝা গেল? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লেন্স। যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আচ্ছা, লেন্স। লেন্স কি? লেন্স হচ্ছে দুটো তল। দুটো তল কীরকম হতে পারে? দুটো বক্রতল বা একটা বক্রতল একটা সমতল তল দ্বারা আবদ্ধ কোনো প্রতিসারক স্বচ্ছ মাধ্যমকে আমরা লেন্স বলবো। সংজ্ঞাটা বোঝা গেল? উভয়তলই বক্রতল অথবা একটি বক্রতল একটি সমতল তল দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো লেন্স। তাহলে লেন্স কীরকম হতে পারে? কয়েক প্রকার হতে পারে। লেন্সের বিভিন্ন প্রকারের হতে পারে। প্রথমে হচ্ছে উত্তল লেন্স। এক নম্বর হচ্ছে উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। এই কনভেক্স লেন্স, আমি লেন্সের কিন্তু সংজ্ঞা আলাদা করে লিখলাম না, কি বললাম? দুটো বক্রতল বা একটি বক্রতল একটি সমতল তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা লেন্স বলব। তো উত্তল লেন্স এবং অবতল লেন্স দুই রকমের লেন্স হয়। তাহলে উত্তল লেন্স নিয়ে আমরা আলোচনা করব। উত্তল লেন্স হচ্ছে যে লেন্সের উভয় দিক উত্তল, সাধারণত তাদেরকে উত্তল লেন্স বলি, বা একটা দিকও উত্তল হতে পারে। এই উত্তল লেন্স আবার তিন ধরনের হয়। এক নম্বর হচ্ছে উভয় দিক উত্তল বা উভ উত্তল বা উভোত্তল, অর্থাৎ বাই কনভেক্স লেন্স। এই বাই কনভেক্স লেন্সগুলি কীরকম দেখো, উভয় দিক যার উত্তল হবে এই রকম। এরপর আসে দুই নম্বর প্লেনো কনভেক্স বা সমতলোত্তল। সমতলোত্তল বা প্লেনো কনভেক্স। এই প্লেনো কনভেক্স কীরকম দেখো, এটা হচ্ছে এরকম। প্লেনো কনভেক্স হচ্ছে একটা দিক উত্তল এবং আরেকটা দিকে এরকম প্লেন বা সমতল, এটা হবে এইরকম। তিন নম্বর হবে অবতলোত্তল বা কনকেভো কনভেক্স। এদিকটা একটা দিক হবে কনকেভ আর একটা দিক হবে কনভেক্স, এইরকম। বোঝা গেল? একই রকমভাবে অবতল লেন্স, অর্থাৎ যার অ্যাটলিস্ট একটা তল অবতল, তাকে বলবো অবতল লেন্স। দুটো দিকও অবতল সাধারণত আমরা ব্যবহার করব। দেখো, অবতল লেন্স বা কনকেভ লেন্স, এটাও তিন ধরনের। অবতলোত্তল মানে উভয় দিক অবতল, তার মানে হচ্ছে উভ অবতল, উভ অবতল বা বাই কনকেভ লেন্স। বাই কনকেভ লেন্স হচ্ছে এই রকম হবে, দুটো দিকই অবতল। নাম্বার টু, সমতল অবতল বা প্লেনো কনকেভ
এর একটা দিক সমতল আর একটা দিক অবতল, অর্থাৎ এই রকম। নাম্বার থ্রি হলো উত্তল অবতল বা কনভেক্সো কনকেভ লেন্স। এটা হচ্ছে একটা দিক থাকবে উত্তল আর একটা দিক থাকবে অবতল, অর্থাৎ এইরকম। নিশ্চয়ই বোঝা গেল বিষয়গুলি কোনটা কি। অ্যাকচুয়ালি দেখো, মনে হচ্ছে যেন উত্তল বা অবতল প্রত্যেকটা লেন্স যেন দুটো গোলকের ছেদ অংশ বা দুটো গোলকের মধ্যবর্তী অংশ। এটা কীরকম দেখো, যদি উত্তল হয়, ধরো এই একটা উত্তল লেন্স, তাহলে এটা এইরকম একটা গোলক রয়েছে, এটা যেন এইরকম আর একটা গোলক আছে যারা পরস্পরকে কাট করেছে। আর যদি অবতল লেন্স হয়, সেটা যেন এইরকম রয়েছে একটা গোলক, এই জায়গায় রয়েছে আর একটা গোলক, ধরে নাও কাছেরই, তাদের এই মধ্যবর্তী যেন অংশ অবতল লেন্স হিসেবে কাজ করছে। বোঝা গেল? উত্তল লেন্সকে বলে অভিসারী লেন্স, অবতল লেন্সকে বলে অপসারী লেন্স। কেন বলে দেখো, অভিসারী লেন্স, দেখো উত্তল লেন্সকে আমরা কতগুলি প্রিজমের অংশ হিসাবে ভাগ করতে পারি এই রকমভাবে। ধরো এই একটা উত্তল লেন্স আছে, একে এই রকমভাবে অনেকগুলি আমরা প্রিজমের অংশ হিসাবে ভাগ করতে পারি। বুঝতে পারলে? তাহলে এই যদি হয়, আমরা জানি এখানে একগুচ্ছ ধরো সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ আসছে। এই যে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছগুলি আসছে, প্রত্যেকটা অংশে যখন পড়বে, আমরা জানি প্রিজমের ক্ষেত্রে আলোকরশ্মি কোন দিকে বেঁকে যায়, না তার বেসের দিকে। তাহলে দেখো এটার বেস এই জায়গায়, এটার বেস এই জায়গায়, এটার বেস এদিকে, এটার বেস এদিকে। তাহলে এই আলোকরশ্মি, এটা হচ্ছে প্রধান অক্ষ, এগুলি সবকটায় এইভাবে বেঁকে যাবে। বেঁকে গিয়ে দেখো একটা বিন্দুতে এরা মিলিত হচ্ছে বলে মনে হবে। তাহলে যেহেতু একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তার জন্য আলোকরশ্মির অভিসরণ ঘটছে, তার জন্য একে বলে অভিসারী লেন্স। আর অবতল লেন্সকে বলা হয় অপসারী। অপসারী লেন্স তাহলে কীরকম হবে দেখো, এটার ক্ষেত্রে বেসগুলি বাইরের দিকে আছে। এটা যেমন বেসটা ভেতরের দিকে ছিল উত্তলের ক্ষেত্রে, তার জন্য ভেতরের দিকে বেঁকেছে, তাহলে এখন বাইরের দিকে বেঁকবে। এরকমভাবে দেখো, এই যেন একটা যার বেস এই জায়গায়, দেখো এই একটা যার বেসগুলি কোন দিকে, না বাইরের দিকে, ধরে নাও এই একটা, এই বাইরের দিকে আরেকটা বেস। তাহলে আলোকরশ্মি যখন আসলো, প্রত্যেকটার বেসের দিকে যদি বেঁকে যায়, তাহলে দেখো এইভাবে বেঁকছে। প্রত্যেকটা বাইরের দিকে বেঁকে যাচ্ছে বলে এদেরকে যদি পেছন দিকে আমি বর্ধিত করি, তো এইরকম একটা বিন্দু থেকে এটা অপসৃত হচ্ছে বলে মনে হয়। তার জন্য এই প্রকার যে লেন্স আছে, অর্থাৎ অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। আশা করি লেন্সের এই প্রকারভেদ তোমরা বুঝতে পেরেছ। তো ছাত্ররা, এই ছিল আজকের পড়া। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছ। যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন ক্লাসে। ততদিন সবাই ভালো থেকো।
কোনো প্রকার অসুবিধা হলে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি তোমাদের প্রবলেমের যাতে সলিউশন করা যায় তার ব্যবস্থা করব। তাহলে ভালো থেকো, আজ এই পর্যন্তই থাক।